ওই যে ইনসিকিউরিটি থেকে শেখ হাসিনা এটা বলছে, এটা আসলে কোনো বাস্তবতা নেই, এটা সম্ভবও না। আসলে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি যে কোনো স্বৈরাচারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মানে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে? বিএনপি যদি এটা ভুলে যায় এবং স্বৈরাচারদেরকে ওই স্পেসটা দেয়, তাহলে তো আমি এটা নিশ্চিত এবং নির্দ্বিধায় আজকে বলি যে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের দ্বারাই বিএনপির শেষ হবে। এটা হচ্ছে বাস্তবতা, যদি তারা এই সুযোগটা দেয়। জুলাই স্মৃতি জাদুঘর যতদিন জীবন্ত থাকবে, আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে বাংলাদেশে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। সেই স্বৈরাচারে ওসমান হাদি ভাই বলেছিলেন তার মৃত্যুর আগে, বিড়ালের মতো শত বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। তো আমার মনে হয়েছিল যে আমি যে পর্যায়ে গিয়েছি 18 জুলাইয়ের পরে, ওইখান থেকে ফিরে আসা চেয়ে মরে যাওয়া ভালো। অনেক সম্মানের। আন্দোলন চলাকালীন সময় আমার আব্বুর তো আওয়ামী লীগের পদ ছিল। আমার আব্বুকে কিন্তু যখন প্রচন্ড চাপ দেয়া হচ্ছিল, তখন মানে আমাকে ফিরায় নিয়ে যাওয়ার জন্য এমনকি ওবায়দুল কাদের কথা বলেছিল, জাহাঙ্গীর কবির নানক কথা বলেছিল, আমার পঞ্চগড়ের যে আওয়ামী লীগের এমপি তারা কথা বলেছিল যে কোনোভাবে আমাকে ফিরায় নিতে হবে। শেখ হাসিনার গণভবন থেকে ফোন আসছিল আমার পরিবার সহ সেখানে দেখা করতে যাওয়ার জন্য 3 আগস্টে। তো সাহস থাকলে শেখ হাসিনা ফিরে আসুক, এতই যদি বলতেছে ফিরে আসুক, আমরাও দেখি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের রাজনীতি করে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই 36 জুলাই মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুরুতে একটু প্রশ্নে ঢুকি। সার্জিস, আপনি কিছুদিন আগে বলেছেন যে আওয়ামী লীগে যারা করতো, আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ ছিলেন, ওনারা চাইলে আবার আপনাদের সাথে নির্বাচনে বা আপনাদের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। আসলে এই যে এনসিপির রাজনীতিতে একজন আওয়ামী লীগকে ঢোকানোর মানে কি বলবো, যে আওয়ামী লীগ মানদণ্ডটা আসলে কিভাবে আপনি মানছেন? না, এটাতে হচ্ছে কিছুটা সংশোধন আছে। আমাদের স্টেটমেন্ট এটা ছিল না, এটা শুধু আমার কথা না, এটা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির আহ্বায়ক এই বক্তব্য দিয়েছেন, যেটা হচ্ছে যারা নিরপরাধ ছিল আওয়ামী লীগের, যারা শুধুমাত্র ধরেন অনেকেই আছে যারা শুধু ভোটার ছিল, যারা এই ধরনের কোনো অন্যায়, গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, গণহত্যার সাথে জড়িত ছিল না, সেই মানুষদেরকে তারা যদি রাজনীতি করতে চায় তাদের জন্য আপনি স্পেসটা রাখতে হবে। সেটা বিএনপিতে হতে পারে, এনসিপিতে হতে পারে, জামায়াতে হতে পারে, তার পছন্দ মতো সে করবে। কিন্তু যে মানুষটা পলিটিক্যালি মোটিভেটেড, সেই মানুষটাকে যদি ওই স্পেসটা না দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ঘুরে ফিরে ওই আওয়ামী লীগের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে এবং ধীরে ধীরে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। তো এই জায়গা থেকে আমরা এই কথাটা বলেছি, যারা নিরপরাধ ছিল তারা যদি চায় যে কোনো দলের সাথে রাজনীতি করতে চায়, ইভেন এনসিপির সাথে, আমাদের এই দরজাটা তাদের জন্য খোলা থাকবে। কিন্তু যদি এই জুলাই বিরোধী তাদের অবস্থান পাওয়া যায়, বিগত 15-16 বছরে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, স্থানীয় পর্যায়ে তার ওই নেতিবাচক ইমেজ থাকে এবং মানুষ তাকে ক্ষমতার অপব্যবহারকারী হিসেবে চেনে, স্বৈরাচারের ওই ধরনের দোসর হিসেবে, যারা মানুষের উপর জুলুম করেছে ওই হিসেবে চেনে, তখন তো তাদের জায়গা আমাদের এখানে হবেই না, বরং তখন তাদের আইনগত প্রক্রিয়া বিচারের মুখোমুখি হওয়া উচিত। কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে উনি দেশে ফিরবেন এবং এই বছরই ফিরবেন। এই যে বারবার এই আগমনী বার্তাটা দিচ্ছেন, এটা আসলে কিভাবে নিচ্ছেন আপনি? এটা আসলে নিচ্ছি এই আগমনী বার্তার মধ্য দিয়ে, এবং প্রত্যেকবার যখন উনি টেলিগ্রাম কলে কথা বলেন তখনই এই কথা বলতে থাকেন। এটা হচ্ছে ওই ব্যাপারটা এরকম হয় না, কেউ যদি হচ্ছে চুরি করে আর কি, তখন সে এটা বারবার বলে যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, মানে এরকম বলে এই ভিতরে যে তার মনের যে নিজে তো আর নিজেকে ফাঁকি দেয়া যায় না, তো এটা বলার মধ্য দিয়ে সে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চায়, কিন্তু সে যেটার সাথে সম্পৃক্ত এটা তো আর চোখে মুখে আচার আচরণে বোঝা যায়। শেখ হাসিনার ব্যাপারটা হয়ে গেছে এরকম। শেখ হাসিনা নিজেও জানে যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন হয়েছে, একটা স্বৈরাচার হিসেবে
গণহত্যার নির্দেশদাতা হিসেবে, যার ফাঁসি হয়ে গিয়েছে, রায় হয়েছে, সে যে আর ফিরে আসতে পারবে না এই দেশে কোনোদিন, সেটা সে নিজেও জানে। এবং আসলে যে তাকে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে সেটাও সে জানে। কিন্তু এটা সে বারবার এই কারণেই বলছে, কারণটা হলো এর মধ্য দিয়ে সে ওই তার যে কিছু নেতাকর্মী যাদের সাথে এখনো সে কানেক্টেড থাকে তাদেরকে আশ্বস্ত করতে চায় আর কি। কিন্তু তার নেতাকর্মীরাও জানে যে এটা আসলে কোনোদিন সম্ভব নয়। তো ওই যে ইনসিকিউরিটি থেকে শেখ হাসিনা এটা বলছে, এটা আসলে কোনো বাস্তবতা নেই, এটা সম্ভবও না। আসলে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়ওনি যে কোনো স্বৈরাচারের পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মানে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সো আমরা এটা আমাদের জায়গা থেকে এটা মনে করি, এটাই রিয়েলিটি। আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে যে শেখ হাসিনার এই বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই, আসলে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন যে আওয়ামী লীগের গোড়া, এবং আমার পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এটা বাংলাদেশের রাজনৈতিক দলই না। এটা যদি বাংলাদেশের রাজনৈতিক দল হতো তাহলে শেখ হাসিনার মানে বা আওয়ামী লীগের শেষ ঠিকানা তো বাংলাদেশ হতো, কিন্তু তাদের শেষ ঠিকানা হয়েছে গিয়ে দিল্লিতে। সেখানে তারা গণহত্যা করার পর ওইখানে গিয়ে আশ্রয় পেয়েছে। তার মানে কি এই দলের গোড়াটা কোথায়? দিল্লিতে। তাহলে বাংলাদেশের মানুষ দিল্লিতে গোড়া থাকা একটা রাজনৈতিক দলের রাজনীতি তো করতে পারে না, বাংলাদেশটাকে তো সেই দলের হাতে তুলে দিতে পারে না। এবং বাংলাদেশের মানুষ এই জায়গায় যথেষ্ট সচেতন যে পৃথিবীর কোনো দেশের আধিপত্যবাদ কিংবা কোনো দেশের পেলে পুষে বড় করা রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন সুযোগ দিবে না। সো আমরা এটা মনে করি, যেটা গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এটাতে শতভাগ একাত্মতা প্রকাশ করি যে যার জন্ম যেখানে হয়েছিল দিল্লিতে, তার সেখানে দাফন হয়ে গিয়েছে, আর ফিরে আসার কোনো প্রশ্ন নেই, সুযোগও নেই। কিন্তু একটা বিষয় যদি বলি আমি এক কথায়, যে শেখ হাসিনার যে ইগো, একটা পরিবার একটা দেশ ধ্বংস করার জন্য কিন্তু এটাই যথেষ্ট ছিল। ওনার ইগোর জন্য আজকে এই অবস্থা। এবং এই যে বারবার উনি বলছেন ফিরে আসবেন ফিরে আসবেন, বিষয়টা কিন্তু এরকম, এই যে গুম খুন হত্যা বা যে মানে গণতন্ত্রের যে কবর দেয়াটা বা দেশের টাকাটা পাচার করা, কোটি কোটি টাকা পাচার হলো এবং সেই টাকাতেই সে বিদেশে বসে বার্তা দিচ্ছে যে সে বারবার দেশে ফিরে আসবে। অথচ ভিন্নভাবে যদি দেখি এই জন্য বিপদে পড়তেছে আওয়ামী লীগের যে সাধারণ কর্মী যারা ছিল, তারা কিন্তু বারবার বিপদে পড়তেছে। এবং আমরা যদি অন্য একটু ভাবে দেখি ব্যাপারটাকে, যে সে বার্তা দিচ্ছে আর এখান থেকে মাঝে মাঝে আমরা আওয়ামী লীগের বেশ কিছু ছোট ছোট ঝটিকা মিছিল দেখি যে নেত্রী ফিরে আসবে এর জন্য তারা মিছিল করছেন। না, এটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল না, এটা হলো মানে ওই ধরেন তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেখান থেকে কিছু টাকা পাঠায়, কিছু মানুষকে ভাড়া নেয়। এইভাবে ধরেন এমন অনেক শ্রমিক আছে না যারা প্রতিদিন 500 টাকা 1000 টাকার বিনিময়ে মজুরি দেয়, তো তাদেরকে ওই দিনের পারিশ্রমিকটা দেওয়া হয় 500 টাকা 1000 টাকা দিয়ে। ধরেন ওইরকম মানে ভাড়া করা হয় যে আজকে 50 জন, কালকে 100 জন, 200 জন, এরকম করে সারাদিনের মজুরিটা দেওয়া হয়। যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশ কয়েকজনের সাথে যখন প্রশাসন থেকে কথা বলেছে, এইভাবে তারা বলেছে যে ধরেন সে সারাদিন রিক্সা চালায় 1000 টাকা ইনকাম করে। এখন সেখানে ধরেন 5 মিনিটের জন্য একটা মিছিল করবে, একটা ছবি তুলবে, ভিডিও করবে, ব্যানারটা সামনে নিবে, ওইটা আওয়ামী লীগের ওই লোককে পাঠাবে, দায়িত্বশীলকে, সে এটা পোস্ট দিবে, এর মধ্যে দিয়ে সে 1000 টাকা পেয়ে যায়। তো 5-10 মিনিটে যদি পাওয়া যায় তাহলে তো তারা এটা একটু রিস্ক নিয়ে করে। আবার এমনও নাকি তারা প্রজেক্ট হাতে নিয়েছে, যদি এরকম কাউকে গ্রেফতার করে ফেলে তাদের তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে দিবে 15 দিন 1 মাসের মধ্যে। এখন এই নিরীহ মানুষগুলো তো তারা ওইভাবে অপরাধী না, তো তাদের জামিনটা আর কি হয়ে যায়, দেখা যায় অনেক ক্ষেত্রেই আর কি। তো এই কাজগুলা করছে। কিন্তু আওয়ামী লীগের যারা অ্যাকচুয়াল নেতাকর্মী ছিল, যারা অপরাধী, তারা তো নাই। আর কিছু যারা ভোটার সমর্থক স্থানীয় পর্যায়ে নিরপরাধ মানুষ ছিল, তারা এই আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। কারণ তারা তো স্বচ্ছ রাজনীতি করতে চায়, করতে চেয়েছিল, করেছিল। কিন্তু এই যে শেখ হাসিনা এবং তার আশেপাশে একটা সুবিধাভোগী গোষ্ঠী যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো, দুর্নীতি করলো, অর্থ পাচার করলো, ঋণ খেলাপি হলো, এদের কারণে কিন্তু ওই মানুষগুলোকে সারা জীবনের জন্য একটা হেনস্থার মধ্যে দিয়ে যেতে হবে, মাথা নিচু করে চলতে হবে। তারা এখন পরাজিত শক্তি, তারা স্বৈরাচার এবং তাদের পতন হয়েছে, এর চেয়ে তো লজ্জার কিছু হতে পারে না। তাহলে ওই মানুষগুলোর কিন্তু এখন আর বিশ্বাস নেই, আস্থাও নেই। তারা এখন তাদের মতো করে লাইফ লিড করে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে। ওই টেলিগ্রাম কলে কি হলো, কি মেসেজ দিল, এগুলো তারা ভুলেও দেখেও না, তাকায়ও না। এবং আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি
যে এটা তো তাদেরই বেশ কিছু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছিল আর কি, যে বিদেশে থেকে মানে ওই বাংলাদেশে আন্দোলন পরিচালনা এটা আসলে কোনোদিন সম্ভব না। তো সাহস থাকলে শেখ হাসিনা ফিরে আসুক, এতই যদি বলতেছে ফিরে আসুক, আমরাও দেখি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে। এই জন্যই কি বলেছেন যে কথাটা বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে রাজনীতি করে, এর প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগের যারা রাজনীতি করত এই ব্যক্তিগুলোর কথা যদি বলি, আপনি বলেছেন, আমি প্রশ্নটা আবারও যাই, যে আওয়ামী লীগ যারা করতেন তারা এনসিপি থেকে মনোনয়ন পেতে পারে না, আমি আবার এই শব্দটা টার্গেট একটু করে কি কারেক্ট করি। বলেছেন? সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা করতো এরকম না, শব্দটা লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগের যারা নিরপরাধ ছিল, যারা গণহত্যার সাথে জড়িত ছিল না, যারা জুলাই অভ্যুত্থান বিরোধী ছিল না, এই যে অংশটা, তারা যদি চায় এনসিপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দলে রাজনীতি করতে, তাহলে ওই নিরপরাধ মানুষদের এই রাজনীতি করার অধিকারটা থাকা উচিত এবং তাদেরকে অ্যাকোমোডেট করা উচিত। অন্যথায় যেটাতে আগ্রহী তাকে যদি আপনি কোথাও স্পেস না দেন, সে তো আগের জায়গায় ফিরে যাবে। আওয়ামী লীগের প্রতি বিএনপির মনোভাবটাকে কিভাবে দেখছেন? যেহেতু গতকাল অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই এবং দিল্লিতে দাফন হয়ে গেছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি এবং এটার জন্য তাকে ধন্যবাদও জানাই, কিন্তু কথার সাথে আসলে কাজের মিল থাকতে হবে। যদি আমরা মাঠ পর্যায়ে এটার বাস্তবতা দেখি, যদি আমরা দেখি যারা প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে কিংবা সেন্ট্রালি আওয়ামী লীগের 2, 4, 5, 10, 20 জন এরকম ছিল যারা কালপ্রিট, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার আওয়ামী লীগ বানিয়েছে, যারা ওই বিএনপিরই অসংখ্য নেতা কর্মীকে জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, ঘরে বাড়িতে থাকতে দেয় নাই। জামায়াতের তো করেছেই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের তো করেছে, বিএনপি কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী। এখন তারা যদি তাদের নিকট অতীত ভুলে যায় যে তাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, কিভাবে বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলের ঘানি টানতে হয়েছে, তাকে সেখানে পয়জনিং করা হয়েছে, তাকে এক প্রকার হত্যাই করা হয়েছে। আমরা শেষ দিকে যখন তাকে দেখলাম যে তার হাতগুলো কিভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল, এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আসলে। তাহলে যেই আওয়ামী লীগ এই কাজগুলো বিএনপির সাথে করেছে, সেই বিএনপি যদি এটা ভুলে যায় এবং স্বৈরাচারদেরকে ওই স্পেসটা দেয়, তাহলে তো আমি এটা নিশ্চিত এবং নির্দ্বিধায় আজকে বলি যে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের দ্বারাই বিএনপির শেষ হবে। এটা হচ্ছে বাস্তবতা, যদি তারা এই সুযোগটা দেয়। তো আমরা চাই যে তারা যেন এই স্পেসটা না দেয়, তারা যেন যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থাটা নেয়। এবং গতকালকে যেটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ রয়েছে, সেই বিচারটা করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনোদিন সম্ভব নয়, এবং স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের যে ভারতে যেখানে তাদের দিল্লিতে তাদের অ্যাকচুয়ালি জন্ম, সেখানে তাদের দাফন হয়ে গিয়েছে। সো আমরা চাই যে এই যে লাইন, এই লাইনে বিএনপি থাকুক এবং এই ক্ষেত্রে আমাদের সবার, যারা আমরা অভ্যুত্থানে একসাথে ছিলাম, আমাদের সবার সমর্থন থাকবে। নির্বাচনের পরে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের 5 মাস শেষ হয়ে গেল। এই 5 মাসে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যক্তিগতভাবে ওনার যে ধরেন চলাফেরা, কথাবার্তা কিংবা হচ্ছে আচার আচরণ, এটাকে আমরা পজিটিভ ভাবেই দেখি এবং উনি একটা খুবই সিগনিফিকেন্ট একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। নির্বাচনের ঠিক পরপর উনি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের শীর্ষ নেতৃত্বের বাসায় তিনি নিজে গিয়েছেন। এটা তো অনেক বড় সৌজন্যতা বাংলাদেশের রাজনীতিতে। সো আমরা এটাকেও পজিটিভ ভাবে দেখি। কিন্তু আমাদের আসলে দ্বিমতটা কোথায়? ধরেন উনি ব্যক্তি হিসাবে বিএনপির পোস্টার বয়, মানে যেহেতু উনি মানে মেইন, হ্যাঁ, তো এখন তাকে আমি সবকিছু থেকে মানে সেফ রাখলাম, কিন্তু অন্যান্য অনেকে আবার তাদের জায়গা থেকে যা করার তাই করলো, তখন কিন্তু আমি তাকে দায় মুক্তি দিব না। মানে শেখ হাসিনার সময় যেটা ছিল সবাই খারাপ, শেখ হাসিনা ভালো, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কারণ একজন প্রধানমন্ত্রীর কিংবা তার দলীয় প্রধানের ইশারা ছাড়া, কিংবা তিনি যদি ইশারা নাও দেন, প্রশ্রয় ছাড়া কেউ ওই একই ধরনের ওই চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার, এগুলোর পুনরাবৃত্তি কিন্তু করতে পারে না।
এই যে স্বজন প্রীতিগুলো যেগুলো আমরা দেখি, আপনি ওই ইসলামী ব্যাংক দখলের চেষ্টা থেকে বলেন, আপনি আদ্দিনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা থেকে বলেন, তারা একটা অপরাধ হয়েছে তাদের এখানে, এটার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু বন্ধ করাটা কিন্তু আমরা সলিউশন মনে করি না। আপনি বিসিবির এখানে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসক দিয়েছে, ওই প্রশাসকরাই আবার এখন মেয়রের জন্য হচ্ছে বা জেলা পরিষদের জন্য প্রচারণা চালাচ্ছে। তো এটা তো ক্ষমতার অপব্যবহার করতেছে। এটা থেকে শুরু করে আমরা দেখলাম এখন সর্বশেষ আজকেই যমুনা 2টা রিপোর্ট করেছে। একটা হচ্ছে মীর শাহ আলমের বিগত এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই 4 মাসে ওনার সম্পদ বেড়েছে 8 গুণ। উনি একটা জমি কিনেছে 10 বিঘার মতো প্রায়, এই জমিটার মূল্য হচ্ছে 6 কোটি টাকা এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই কয়েকদিনে। তো এই জিনিসগুলা যদি হয় তাহলে কিন্তু আমরা এটা শুধু দায় একজনকে দিয়ে দিব, তাকে দিব না, এটা কিন্তু হবে না। তখনই আমরা তাকে দিব না যখন এগুলো জানার পরে তিনি ব্যবস্থা নিবেন, ওই পদ থেকে সরাবেন। এবং আরেকটা জিনিস, আজকে যমুনাতে রিপোর্ট হয়েছে আমার ইউনিয়নে, আমার আসন, আমার উপজেলা, আমার ইউনিয়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দর যোগ সাজসে এই যে খাল খনন কর্মসূচি, যেটা বিএনপির মেগা একটা প্রজেক্ট, সিগনেচার একটা প্রজেক্ট, সেই খাল খনন কর্মসূচি থেকে টাকা লুটপাট করা হচ্ছে। তো এই কাজগুলো দেখার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয় তখন কিন্তু আমরা জনাব তারেক রহমানকে দায় মুক্তি দিব না, এর কোনো সুযোগ নেই। কিন্তু ব্যক্তি হিসেবে এখন পর্যন্ত আমরা তার প্রতি পজিটিভ। আমরা এখনই 4 মাসে বা 5 মাসে পুরো জাজমেন্টে যেতে চাই না। আমরা চাই তারা এই বিষয়গুলো যেগুলো সামনে আসছে এগুলো সংশোধন করুক, স্বজন প্রীতি থেকে বের হয়ে এসে যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় বসাক। এমন অনেক ডিসি নিয়োগ আমরা দেখলাম যেই ডিসিদের বিরুদ্ধে দুদকে রানিং মামলা চলছে, যারা অলরেডি দণ্ডপ্রাপ্ত, তারা শুধুমাত্র বিএনপির তোষামতকারী কিংবা তারা বিগত সময় বঞ্চিত ছিলই দেখে তাদেরকে আবার ডিসি সচিব বানাতে হবে। এটাই যদি হয় ক্রাইটেরিয়া, তাহলে যে মানুষটা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছে, যে সৎ ছিল, সেই মানুষটা তাহলে কেন কাজ করবে? তার কাজের মোটিভেশনটা কোথায়? সো এই বিষয়গুলো আমরা বিএনপির থেকে চাই যে তারা এগুলো সংশোধন করুক। অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে যে এই পথটা তাদের পূর্বের পথই হবে আবার। আচ্ছা, নির্বাচনের পরে সাধারণত একটা দল ক্ষমতায় আসলে আমাদের দেশে যে কালচারটা ছিল যে হানাহানি, দখল, চাঁদাবাজি, এটা কিন্তু খুব একটা বেশি চোখে পড়েনি, বা চাঁদাবাজির ঘটনাটাও খুব একটা সংবাদ মাধ্যমে আসেনি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দুইটা বিষয় আসেনি, এটা হচ্ছে একটা মানে অসত্য কথা সাংবিধানিক ভাষায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটুকু কম এসেছে এটার কারণ হচ্ছে মিডিয়া হাউসগুলো বিএনপি দখল করছে। মানে প্রত্যেকটা মিডিয়া হাউসের হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, এরপরে বার্তা প্রধান আর কি, কিংবা হচ্ছে দেখবেন যে যারা প্রডিউসার আছে তারা মোটামুটি হয় বিএনপির, আদারওয়াইজ মানে কিছু ব্যতিক্রম আছে, ধরেন আমরা তো আশা করি ফেস দ্য পিপল ব্যতিক্রম হবে, তো হয় তারা দিচ্ছে বিএনপির, আদারওয়াইজ যাদেরকে বসানো হচ্ছে তারা প্রফেশনাল ফিল্ড থেকে এসেছে কিন্তু বিএনপির পারপাস সার্ভ করতে হচ্ছে বা করছে। এইরকম আমরা অধিকাংশতে দেখছি, সবকিছুতে না, অধিকাংশ জায়গায় এই প্রবণতা নতুন করে শুরু হয়েছে। এই জন্য এরকম নিউজ আসলে আটকে দেওয়া হয় না, এটা যাওয়া যাবে না। আর যথেষ্ট আছে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, একটা গরুর হাট থেকেও 1 কোটি টাকা চাঁদাবাজি করার এই আমরা কুরবানিতে এরকম রেকর্ড দেখেছি। বাংলাদেশের যত প্রজেক্ট চলছে, আমি আপনাকে এটা এখানে বলতেছি একদম কনফিডেন্টলি, বাংলাদেশের যত প্রজেক্ট চলতেছে এখন উন্নয়নমূলক, এমন একটা প্রজেক্ট নাই যেইখান থেকে হাজারে হোক, লাখে হোক, কোটিতে হোক টাকা চাঁদাবাজি করা হচ্ছে না দলীয়ভাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ আমার নিজের ইউনিয়নে 51 লাখ টাকার একটা খাল খনন প্রজেক্টে যখন অর্ধেক টাকা লুটপাট হয়ে যায়, যেই খালটা খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, সেই খাল যখন এক্সকাভেটর দিয়ে খনন করা হয় তখন কিন্তু এটার উদ্দেশ্য কি ছিল, যে শ্রমিকরা প্রতিনিয়ত একটা জীবিকা অর্জন হবে, তারেক রহমানের উদ্দেশ্য, পলিসি সব সমস্যা নেই, কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে খোঁজ নিতে হবে। সেখানে কি হয়েছে, প্রথম 2-3 দিন শ্রমিকদের দিয়ে করানো হয়েছে লোক দেখানোর জন্য, পরে ওই মেশিন দিয়ে করা হয়েছে, কারণ মেশিনের মালিক তো বিএনপির কোনো নেতা, সেখান থেকে সে আবার আরেকটা টাকা পাবে। হ্যাঁ, এটাই হয় আর কি, এটাই হয়। তো অথবা হচ্ছে যারই মেশিনটা নিক লাভটা 50-50 ভাগ করে নেয় আর কি। তো এইভাবে খাল খননে একটা 51 লাখ টাকার প্রজেক্টে কালভার্ট 1 নাম্বার ইট দিয়ে করার কথা, কালভার্ট করতেছে 3 নাম্বার ইট দিয়ে, হাত দিয়ে ইটটাকে ভেঙে ফেলা যাচ্ছে। ভিডিও আসছে যমুনাতে, আজকের নিউজ। আচ্ছা আচ্ছা, সার্জিস একটু আপনার আমি শুধু লাইটটা শেষ করি। হ্যাঁ শিওর। তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি যে যদি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হয় এবং যারা এগুলো করছে এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দিন শেষে আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আগামী সময়টা।
এই যে আপনার এলাকার কথা বললেন, আপনি তো ওখান থেকে নির্বাচন করেছিলেন, তো আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যে আপনি নির্বাচন করলেন, আপনার কি এখানে এই কাজগুলো যে হচ্ছে আপনি কি বাধা দিয়েছেন? না, খুব স্বাভাবিকভাবে এটা তো যখন এই ধরনের কাজ হচ্ছে তখন আমাদেরই যারা ওইখানে নেতাকর্মী আছে, ভোটার সমর্থক আছে, তারা এটা নিয়ে প্রথম ভয়েস রেইজ করলো, এবং পরবর্তীতে বিএনপিরও যারা মানুষ আছে, অনেক এখন অধিকার সচেতন মানুষ আছে, কারণ ওই খালটা তো তাদের সব সময়ের জন্য, ওই কালভারটা তো তারা প্রতিদিন ব্যবহার করবে, সো তারাও এটা নিয়ে ভয়েস রেইজ করা শুরু করলো। আবার আরেকটা বিএনপির অংশ আছে, তাহলে বিএনপির 2-3 জন মিলে অর্ধেক টাকা লুটপাট করেছে। আবার যে অংশটা টাকাটা পায় নাই, আরেক অংশ, তারা আবার এটার বিরুদ্ধে অভিযোগ, তারা যদি টাকাটা পাইতো অভিযোগ করতো না আর কি, হয়তো বা। আপনি কি তাদের সাথে যোগ দিয়েছেন? না, তাদের সাথে এই যোগ দেওয়ার অভিযোগে? কিছু নাই, এটা একদিক দিয়ে মানুষের জন্য ভালো কারণ হয়েছে যে যে তাদের অভিযোগে পক্ষ যোগ থেকে দিলাম। অভিযোগটা এসেছে, এবং তারা স্টেটমেন্টও দিয়েছে আচ্ছা, যে এখানে কাজে সমস্যা হয়েছে, এবং ইউএনও যখন গিয়ে দেখেছে যে এখানে আসলে কাজে গাফিলতি হচ্ছে, মানে একটু লুটপাট হয়েছে, তখন ওই কাজ বন্ধ করে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে এবং পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে বুঝেন কিছু একটা তো হয়েছিল। তো যখন স্থানীয় পর্যায়ের এই খাল খননের মতো তারেক রহমানের, মেজর জিয়াউর রহমান যেগুলো সিগনিফিকেন্ট কর্মসূচি, সেখানেও দুর্নীতির মানে কালো ছায়া পড়া শুরু করেছে, তখন আসলে আমরা সন্দিহান যে আগামী সময়টুকু কতটুকু সমালোচনার বাইরে থেকে বিএনপি তাদের ক্ষমতায় থাকতে পারবে। সাদিস, আপনাকে প্রায় বলতে শোনা যেত নির্বাচনের আগে আপনি অভিযোগ করতেন যে একটি মহল নির্বাচন করতে দিতে চাচ্ছে না, কুক্ষিগত করতে চাচ্ছে। এই যে একটি মহল বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন, বা এই যে আপনি কথাটা বললেন, এটার পেছনে কি কোনো নির্দিষ্ট প্রমাণ বা কারণ ছিল? এটা ব্যাপারটা কিরকম করেছিল, এটা একটু আলাদা পার্সপেক্টিভ থেকে বলা ছিল। নির্বাচনের ঠিক আগে আগে যেটা হচ্ছিল যে প্রশাসনকে বিএনপির জায়গা থেকে, মানে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, প্রশাসনের কিছু কিছু মানুষ যারা ধরেন সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডার থেকে আছে, পুলিশ ক্যাডার থেকে, তারা মনে করতো যে বিএনপিই তো ক্ষমতায় আসবে। তো তারা কিছুটা বিএনপির দিকে বায়াসড হয়ে গিয়েছিল, মানে তাদের কথায়, আচরণে, সিদ্ধান্তে এই বিষয়গুলো আসছিল। তো এবং তারা এটা হয়তো ওই উদ্দেশ্যে সার্ভ করছিল, যেটা করলে যখন সরকার আসবে তাদের প্রমোশন, পোস্টিং এগুলো ভালো হবে। তো সেই জায়গা থেকে আমরা এই কথাটা বলছিলাম যে লেভেল প্লেইং যে ফিল্ডটা, এটা আসলে নষ্ট করছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, মাঠ পর্যায়ে। কিন্তু আমরা এটাও আশা করছিলাম যে আশা করি তারা তাদের প্রফেশনালিজমের পরিচয় দিবে, কারণ দিন শেষে আওয়ামী লীগের সময় যারা দেশকে, মানুষকে সার্ভ না করে দলকে সার্ভ করেছে, তাদের কিন্তু এখন কি পরিণতি, এই দৃষ্টান্তটা সামনেই আছে। সো এটা দেখে আমাদের এখন সিভিল সার্ভিসে, পুলিশে থেকে শুরু করে সব জায়গায় যারা আছে, তাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে দিন শেষে কোনো একটা দল স্থায়ী নাও হতে পারে, কিন্তু রাষ্ট্র, মানুষ, তারা কিন্তু স্থায়ী। এবং আমি যদি প্রফেশনাল থাকি, হয়তো আমাকে মাঝে মাঝে বঞ্চিত করা হবে, আমাকে প্রাপ্য জায়গাটা আমার দেয়া হবে না, কিন্তু এটা সব সময়ের জন্য না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা ওই সিস্টেমের দিকে যাচ্ছি যেখানে যোগ্য মানুষরা যোগ্য জায়গায় স্থান পাবে। আওয়ামী লীগের যে 17 বছর, এখানে আমরা দেখেছিলাম যে একটা কালচার গড়ে উঠেছিল। কালচারটা ছিল এরকম যে তোষামোদী। তো সেটা কিন্তু কালচার লঙ্ঘনও, এই তোষামোদীর ব্যাপারটা বেশ ছিল। সে তোষামোদীর ক্ষেত্র থেকে যদি ধরি, মিডিয়ার বিভিন্ন তারকারাও এটার সাথে জড়িয়েছিলেন। আবার একটা অংশ দেখো সার্জিস, যে মিডিয়ার যে তারকাগুলো এই তোষামোদীতে জড়ানো ছিল, তাদের মধ্য থেকেও কেউ কেউ কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সময়, মানে এই আন্দোলনে, এই অভ্যুত্থানটাতে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই যে তারা পাশে এসে দাঁড়ালো, এই পাশে এসে দাঁড়ানোর পরে আপনারা আসলে তাদেরকে, আপনি বলেন, মানে আপনাদের দল এনসিপি বলেন বা অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে মূল্যায়ন করলেন? আমি যদি একটু মাঝখানে বলি, একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে মোশাররফ করিম ইন্ডিয়াতে গেছে, সেখানে সে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, দেখেছেন? তাহলে ভবিষ্যতে কি কোনো তারকা বা সাধারণ মানুষজন কিভাবে হবে, ভবিষ্যৎটা ভেবে দেখেছেন? এর প্রতিফলনটা কিভাবে হবে? আমরা আমাদের সেই মিডিয়া অঙ্গন থেকে শুরু করে যারা আমাদের কালচারাল জায়গাটাতে আমাদের এরকম মানুষরা আছেন যারা কাজ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এরকম একটা গণ অভ্যুত্থানের মতো জায়গায় যখন দিনের পর দিনে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, তখন তারা ওইটুকু থ্রেট, এসবের কথা চিন্তা না করে, পরবর্তীতে কি হবে আমি যদি রাজপথে নামি, এটা চিন্তা না করে তারা ওই সাহসটুকু নিয়ে রাজপথে নেমেছিল। এবং এটার জন্য তাদের প্রতি আমাদের ওই সম্মান, শ্রদ্ধা সারা জীবনই থাকবে। এবং তাদের আসলে, তারা তো কোনো কিছু পাওয়ার আশায় নামে নাই, তারা বিবেক বোধের তাড়নায় নেমেছিল। এবং
তারা ওই যে আত্মতৃপ্তি একটা যে অন্যায়ের প্রতিবাদে তারা নেমেছিল, এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, কেউ কাউকে যে কিছু দিতে পারে বা এটা ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু আপনি দেখবেন যে এখনো ওই মানুষদের প্রতি মানুষের যে অনারের জায়গাটা এটা কিন্তু আছে। এবং মোশাররফ করিম এর যখন আমরা হেনস্থার খবরটা শুনেছি, আপনি দেখবেন এনসিপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে এনসিপির যারা আছে নেতৃবৃন্দ প্রত্যেকে এটার এগেনস্টে একদম সরব ছিল, প্রতিবাদ করেছিল। এবং সেই আমাদের জুলাইয়ের সহযোদ্ধা তার পক্ষে আমাদের অবস্থানটা ছিল। শুধু তিনি নন, আরো যাদেরকে আমরা এই যে বাঁধন আপা থেকে শুরু করে আরো আমরা যাদেরকে রাজপথে দেখেছি, কাফি বলেন কিংবা ওই যে সালমান মুক্তাদিরকে আমরা দেখেছিলাম, আরো এরকম অনেকজনকে আমরা যাদেরকে হয়তো আমি এখনই সবার নাম বলতে পারছি না, রাজপথে দেখেছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং তারা এটা আসলে দেশের জন্য করেছে। সো আমরা মনে করি যে তাদের ওই যে সম্মানটা এটা আমাদের সবসময় নিশ্চিত করা উচিত। একই সাথে যারা এই জুলাইয়ের পূর্ব থেকে জুলাই চলাকালীন এবং পরবর্তী সময় আজকে পর্যন্ত এটাকে তারা একটা সন্ত্রাসী কার্যক্রম বলার চেষ্টা করছে, যারা এখনো আওয়ামী লীগের দালালি করে, যারা নিজের বিবেকবোধ বেচে দিয়েছে কিছু টাকার কাছে, কিছু ক্ষমতার কাছে, এবং এখনো বাংলাদেশে বেশ কয়েকজন আমরা আওয়ামী লীগের দালাল, যারা টাকা দিয়ে মানে যারা নিজেকে টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগের কাছে, যারা মানে ওই এটাকে বলে কি আওয়ামী লীগের টাকায় তারা এখানে মানে শ্রম খাটতেছে আর কি, মজুরি দিতেছে, এরকম কিছু দালাল আছে। সাংবাদিক অঙ্গনেও আছে অল্প কয়েকজন, এরপরে বিভিন্ন মিডিয়া হাউসেও আছে, এরপরে আপনি দেখবেন ওই যে এন্টারটেইনমেন্ট যে অঙ্গনটা সেখানেও আছে, তথাকথিত কিছু সোশ্যাল মিডিয়া ফেসও আছে আর কি। তো এসব আসলে সত্যি কথা বলতে একটা লিমিট পর্যন্ত এগুলোকে ধরেন হজম করা যায়, কিন্তু যখন লিমিট ক্রস করে যায়, যেমন কিছু মানে এটাকে আসলে কিভাবে বলা যায়, পলিটিক্যাল এগুলো হলো কিছু টুল আর কি, যেগুলোকে ইউজ করে আওয়ামী লীগ, এগুলো হচ্ছে জাস্ট টাকার বিনিময়ে ইউজ হয়, এরকম কিছু আছে শাওন টাউনদের মতো। এদের বিরুদ্ধে এরা যখন লিমিট ক্রস করে যায়, এটা কিন্তু ব্যবস্থা নিতে হবে, এটা সরকারের ব্যবস্থা নিতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে, যেই সরকারই থাকুক, কারণ সবকিছু একটা লিমিট আছে। যেই আওয়ামী লীগ এই শত শত বিএনপির মানুষকে খুন করলো, গুম করলো, হত্যা করলো, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় জেল খাটালো, আমাদের বেগম খালেদা জিয়ার এই অবস্থা করলো, তারেক রহমানকে দেশে আসতে দিল না, বিএনপির রাজনীতির কোমর ভেঙে দিয়েছিল, এটা হচ্ছে বাস্তবতা। পরপর 3টা নির্বাচনের মধ্য দিয়ে এবং 24-এর নির্বাচনের পরে বিএনপি যে বাংলাদেশে আবার মাথা উঁচু করে রাজনীতি করবে এই সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। তাহলে যেই আওয়ামী লীগ এগুলো করেছে, ওই আওয়ামী লীগের যারা এখন প্রকাশ্য দোষর, তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে তাদের পথ খুলে দিলে ওই স্বৈরাচারে ফিরে আসলে কিন্তু কেউ রেহাই পাবে না, নট ইভেন বিএনপি। তারা বিগত সময় সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল না, কারণ বড় দল ছিল তারা, আগামীতেও এটাই হবে। সো আমরা চাই যে যারা দেশের পক্ষে, মানুষের পক্ষে, এমন অনেকে আছে যারা ভুল শুধরে সংশোধন হওয়ার চেষ্টা করছে, যাদের অনুশোচনা এসেছে, যারা মনে করে যে আগে ভুল ছিল এখন ঠিকভাবে চলতে চায়, আপনি তাদেরকে একটা রিকাউন্সিলিয়েশন প্রসেসের মধ্যে নিয়ে যান, সমস্যা নেই। কিন্তু যারা এখনো দেশে থেকে এই প্রকাশ্য দালালিগুলো করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। আচ্ছা, শহীদ ওসমান হাদি কালচারাল ফাইটটাকে করে যেতে চেয়েছিলেন। জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা ছিলেন প্রথম সারির নেতা, তখন কিন্তু শহীদ ওসমান হাদিকে আমরা কেউ চিনতাম না। অথচ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ওসমান হাদিকে দেখলাম যে সে ক্ষমতাহীন হাদি, একাই জুলাইয়ের পক্ষে কথা বলে গেল। আপনাদের তেমন কোনো তাড়না দেখতে পেলাম না এনসিপির মধ্যে, যে সেই তাড়নাটা জুলাইয়ের পক্ষে নাকি কালচারাল লড়াইটার পক্ষে? জুলাইয়ের পক্ষে কথা বলেছে, জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলেছে, কালচারাল লড়াইয়ের পক্ষে কথা বলেছে। হ্যাঁ, এই জুলাই অভ্যুত্থানের পক্ষে তো আপনাদের কাউকে কোনো তাড়না সেরকম ভাবে চোখে পড়লো না আমাদের। না, এটা আপনার হচ্ছে মানে হয় ভুল উপস্থাপন বা ভুল বোঝা। ধরেন জুলাইয়ের আকাঙ্ক্ষা অনেকগুলো জায়গায়, ধরেন জুলাইয়ের আকাঙ্ক্ষা যেমন এই কালচারাল একটা ফাইট যেটা হাদি ভাই করেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা আবার একই সাথে দেশের সিস্টেমগুলো সংস্কার, একই সাথে দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ফেয়ার হতে হবে, একই সাথে সকল দুর্নীতি, অপরাধ থেকে শুরু করে লুটপাট, চাঁদাবাজি এগুলোর বিপক্ষে কথা বলতে হবে, একই সাথে বাংলাদেশের মানুষের আস্থার একটা রাজনৈতিক দল দাঁড়াতে হবে। জুলাইয়ের এই আকাঙ্ক্ষাই হচ্ছে তরুণদেরকে আপনার রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের একটা সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, তাহলে এক একজন তো এক একটা নিয়ে কাজ করবে। ধরেন আমরা একসাথে রাজপথে ছিলাম, এখন তো অনেকে বিএনপি রাজনীতি করে,
অনেকে জামায়াতের রাজনীতি করে, অনেকে এনসিপির রাজনীতি করে। এই তিনটা রাজনৈতিক দল যারা এখন ধরেন আমরা যদি 1, 2, 3 বলি, বা আরো যারা রাজনৈতিক দলগুলো ছিল জুলাইয়ের পক্ষে, প্রত্যেকটা দল শক্তিশালী হিসেবে দাঁড়ানো জুলাইয়ের আরেকটা আকাঙ্ক্ষা। কারণ দ্বিদলীয় যে বাংলাদেশের ডেমোক্রেসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ফ্যাসিজম। কারণ একবার এই দল, একবার ওই দল, একবার এই দল, একবার ওই দল, মানুষের কাছে আর কোনো অপশন নাই। ধরেন এই দল এবার লুটপাট চুরি চামারি যা করার করে ফেললো, ভোট দিল আরেক দলকে, ওই দল যখন ক্ষমতায় সে তখন ওই একই কাজগুলো করলো, এ তখন ভালো হয়ে গেল, ফেরেস্তা সাজা শুরু করলো। তাহলে এর বাইরে তো অপশন লাগবে। সো একটা শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল দাঁড়ানো এই জুলাই অভ্যুত্থানের আরেকটা আকাঙ্ক্ষা। সো হাদি ভাইয়ের সাথে তো আমরা একসাথে কাজ করেছি, জাতীয় নাগরিক কমিটিতে উনি কিন্তু ছিল আমাদের সাথে। তো আমরা একসাথে কাজ করেছি। পরবর্তীতে তার মনে হলো যে উনি এই কালচারাল ফাইটটাতে যেতে চায়, প্রতিষ্ঠানগুলো গড়তে চায়, যেটা উনি খুবই সফলভাবে করেছেন, মানুষের অন্তরে স্থান করে নিতে পেরেছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে একটা শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল, তৃতীয় একটা দল দাঁড়ানো এই জুলাইয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডিমান্ড। এটা যদি না হয়, আপনি দেখেন বিএনপি মধ্যমপন্থার রাজনীতি করে, জামায়াত ডানপন্থার ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে। এখন ডানপন্থার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে আরো আছে, কিন্তু মধ্যমপন্থার আরেকটা রাজনৈতিক দল আছে এরকম বড় ধরনের নাই। তাহলে বিএনপির উপরে ধরেন বাংলাদেশের মানুষ মধ্যমপন্থার রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। এখন বিএনপি যেগুলো করলো কাজ কারবার, মানুষের অসন্তুষ্টি আসলো, তাহলে আরেকটা কাকে ভোট দিবে? মধ্যপন্থা তার একটা দল নাই, তখনই তো আওয়ামী লীগের ফিরে আসার স্পেসটা ক্রিয়েট হবে। তো সেই জায়গায় এনসিপি বা এরকম একটা মধ্যমপন্থার বড় রাজনৈতিক দল দাঁড়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবং আপনি দেখবেন জুলাই সনদ থেকে শুরু করে সেই সনদ তৈরি হওয়া, গণভোট বাস্তবায়ন থেকে শুরু করে আজকে পর্যন্ত সংসদেও এগুলোর পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে ফাইটটা যে দিচ্ছে, আপনি এনসিপির ভয়েসটাকে সবচেয়ে সক্রিয়ভাবে দেখতে পাবেন। সো আমরা আমাদের কাজটা করছি, অনেকে অনেক জায়গা থেকে কাজ করবে। যেমন আমাদের জুলাইয়ে তো আরো অনেক সহযোদ্ধা ছিল, যারা হয়তো বাম সংগঠনের ছিল, যারা হয়তো কোনো সংগঠনের ছিল না, তারা আবার এক একভাবে কাজ করছে। কিন্তু দিন শেষে আমরা মনে করি জুলাইয়ের পক্ষে কাজ করাটা গুরুত্বপূর্ণ। কালচারাল যুদ্ধে জয়ী হওয়ার জন্য এনসিপির পদক্ষেপ কি? না, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে হাদি ভাই যে জায়গাটাতে কাজ করেছিল, ধরেন আমি ওই দিন ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছি, গিয়ে আমি যখন দেখি ওনার এখানে একটা বই আছে জুলাইয়ের, ওনাদের ইনকেলাব কালচারাল সেন্টার থেকে সম্পাদনা করা, হাদি ভাই এটা কাজ করেছিলেন, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। গ্রাফিতি ও গাইল সমগ্র, গাইল ওই যে মানুষকে গালি দেয় না, ওই গাইল সমগ্র আর কি। তো আমি তখন দেখলাম যে ঢাকা সহ পুরো দেশের দেয়ালে যত গ্রাফিতি করা হয়েছিল 5ই আগস্টের পর থেকে, পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা এটা করেছিল। এবং ওই প্রত্যেকটা দেয়ালে দেয়ালে ওই সেই কথাগুলো ছিল যেগুলো শহীদদের কথা, আহত যোদ্ধাদের কথা, অভ্যুত্থানের মানুষের কথা, যেগুলো আমাদের বাবা মাদের, তরুণ প্রজন্মের কথা, এবং যেগুলো স্বৈরাচারের বিপক্ষে বলা কথা, ওই কথাগুলো কিন্তু দেয়ালে দেয়ালে ছিল। এই দেয়ালের এই লেখা কিন্তু 2, 4, 5 বছর পরে আর থাকবে না। এখনই অনেক দেয়ালে দেখবেন আর নাই। খুব স্বাভাবিকভাবে অনেক কিছু নষ্ট করে ফেলা হবে, অনেক কিছু আস্তে আস্তে এমনিই নষ্ট হবে, কারণ এগুলো তো মানে নষ্টশীল একটা জিনিস। কিন্তু এগুলোর প্রত্যেকটা ছবি তুলে উনি ওই বইয়ে এটা একসাথে সংরক্ষণ করেছেন। তো এই যে ডকুমেন্টেশনটা, এটা তো একটা ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে যে তখন মানুষের কথাগুলো কি ছিল। আজকে থেকে 10 বছর পরে আমি যখন ওই বইয়ের পাতা উল্টালে ওই শব্দগুলো দেখবো যে হাসিনা তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, আমি যখন ওই শব্দগুলো দেখবো যে আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, কিংবা আমি যখন ওই শব্দটা দেখবো যে ধরেন আমার এরকম অনেকগুলো কথা ছিল ওইখানে, ধরেন ইভেন মানে ক্ষমতা না জনতা, জনতা জনতা, তারপরে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, তো এই কথাগুলো আমাকে কিন্তু ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। সো এই কাজগুলো হাদি ভাই করেছেন। এবং আমরা মনে করি এখনো আমাদের শুধু ইনকিলাব কালচারাল সেন্টার না, অনেকেরই অনেক জায়গা থেকে এই দায়িত্বটা পালন করার আছে। যেমন জুলাই স্মৃতি জাদুঘর, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা মনে করি যে উদ্যোগ। এই জন্য আমরা মোস্তফা সারোয়ার ফারুকী, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তাকে নিয়ে আমরাও প্রথমে সমালোচনা করেছি, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে যেটা দেখিয়েছেন, আমি জানি না এই ধরনের ডকুমেন্টেশন বা জুলাইকে সংরক্ষণ করার কাজ অন্য কোনো মিনিস্ট্রি থেকে করা হয়েছে কিনা ইন্টারিম সরকারের সময়। তো এই জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু দেখেন এই জুলাই স্মৃতি জাদুঘর এখন পর্যন্ত চালু করা হচ্ছে না, তাহলে বিএনপিটা কেন করছে না? আমরা মনে করি বিএনপির একটা অংশ চায় জুলাইয়ের এই স্মৃতিগুলো থাকুক, যারা সাফারার,
কিন্তু আরেকটা অংশ আছে যারা ভিতরে ভিতরে ওই আওয়ামী লীগের সাথে দিল্লির সাথে একটা নেগোসিয়েশন করে চলতো, তারা চায় এগুলো এত বড় পরিসরে রাখার দরকার নাই। কারণ জুলাই স্মৃতি জাদুঘর যতদিন জীবন্ত থাকবে, আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে বাংলাদেশে আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেই স্বৈরাচারের। সো সামগ্রিকভাবে আমাদের দল হিসেবে এখানে কাজ করার অনেক কিছু রয়েছে। আমরা একটা কালচারাল সেল বানাচ্ছি, একটা উইং বানাচ্ছি। আমরা চাই যে এটার পক্ষ থেকে যেন আমরা এরকম কিছু কাজ করতে পারি ইফেক্টিভ, এবং এই পথটা আমাদেরকে হাদি ভাই দেখিয়ে দিয়ে গিয়েছেন। জুলাইকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পদক্ষেপ কি হতে পারে? আমি তো একটা মনে করি যে জুলাই স্মৃতি জাদুঘরকে পরিপূর্ণ রূপ দেয়া, সেখানে যা যা ছিল, যেমন এখানে একটা ছিল একদম গেটের সামনে দেয়ালে ফেলানির লাশ যেভাবে ঝুলেছিল কুড়িগ্রামের সীমান্তে, সেইভাবে ফেলানির লাশের প্রতিকৃতি করা হয়েছিল, যেটা দেয়ালে ঝুলে আছে তার কাটার উপরে। ওইটাকে আমরা শুনলাম যে সরিয়ে ফেলা হচ্ছে। তাহলে এই বিকৃত করা এটা কিন্তু খুবই সন্দেহজনক এবং আশঙ্কাজনক। আমরা মনে করি এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে হবে, ডকুমেন্টেশন, যেখানে আমরা এখন থেকে আমাদের পরবর্তী প্রজন্ম গিয়ে দেখবে যে আসলে কিভাবে কি কি হয়েছিল, এই ইতিহাসটা দেখতে পাবে। এই প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মনে করি জাতিসংঘের তারা যে তদন্ত রিপোর্টটা করেছিল, এটা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, তাদেরও ইচ্ছা ছিল, খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন। আপনি দেখবেন 850 শহীদের তালিকা দেয়া আছে সরকারি গ্যাজেটে, কিন্তু জাতিসংঘের রিপোর্ট বলছে এটা 1400, এবং বিবিসি একটা তদন্ত করেছিল আরো আন্তর্জাতিক কিছু সংস্থাকে নিয়ে, সেখানেও প্রায় 1400 আসছে। তাহলে বাকি তালিকাটা পরিপূর্ণ হচ্ছে না কেন? পরে আমরা দেখলাম রায়ের বাজারে যে গণকবর, সেখানে 114টা লাশ পাওয়া গিয়েছে, এখন পর্যন্ত মাত্র 8টা শনাক্ত হয়েছে। তার মানে বাকি 106টা এখনো শনাক্ত হয়নি, তালিকাতে নামও ওঠেনি। এরকম অনেক গণকবর আছে। ওই আপনি জুরাইনে যান, সেখানে গণকবর আছে, সাভারে যান, সেখানে গণকবর আছে। তাহলে ওই জাতিসংঘের ডকুমেন্টেশনটা আমাদের একটা আন্তর্জাতিক দলিল, এটাকে আমি অনেক ইম্পর্টেন্ট মনে করি। এবং আরেকটা হচ্ছে যেটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই করা হয়েছে, আপনি দেখবেন অনেকগুলো তারা দেশের এই 16-17 বছরের স্বৈরাচারী আমল নিয়ে অনেকগুলো ডকুমেন্টারি করেছে। ধরেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, শাপলার গণহত্যা নিয়ে, মোদি বিরোধী আন্দোলন নিয়ে। এই জন্য এই ডকুমেন্টেশনগুলো, কিন্তু নির্বাচনে ধরেন ভোট চুরি নিয়ে এবং গুম নিয়ে, এইরকম বেশ কিছু ডকুমেন্টেশন আছে। আমি এই জন্য আরেকবার মোস্তফা সরোয়ার ফারুকীকে ধন্যবাদ দিতে চাই যে এই যে কাজগুলো করেছেন এগুলো ঐতিহাসিক। হয়তো মানুষটা নাই, হয়তো ইন্টারিম সরকার নাই, হয়তো এখনো বিএনপি সরকার সামনে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এই ডকুমেন্টগুলো থেকে যাবে। মাহফুজ আলমকে নিয়ে সম্প্রতি আপনি বলেছেন যে আপনি আসলে মানে জুলাই জুড়ে আপনি মাহফুজ আলমকে চিনতেন না, এ ধরনের কথা বলার কারণে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং এই যে আলোড়ন সৃষ্টি হলো, এটাতে আপনার প্রতিক্রিয়াটা আসলে কি, আপনি কি বোঝাতে চেয়েছিলেন? এটা ট্রু, মাহফুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে অগাস্টের 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, এই সময়টাতে। আসলে এটা ব্যাপারটা কিরকম, আন্দোলনটার শুরুর প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরির কয়েকজন যারা পড়ে, এবং সেন্ট্রাল লাইব্রেরির কয়েকজন, কিংবা ওখানে যারা অ্যাক্টিভিজম করে, স্পেশালি ছাত্র শক্তি, যেটার তখন আহ্বায়ক ছিল আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি, এবং সেন্ট্রাল সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম, বর্তমানে আমাদের পার্টির আহ্বায়ক। তো এখানে ছিল এরকম কয়েকজন সেন্ট্রাল লাইব্রেরি কেন্দ্রিক, আমরা সায়েন্স লাইব্রেরি থেকে কয়েকজন আসলাম। তো এসে আমরা 10-12 জনের একটা মানে গ্রুপ প্রথমে আলোচনায় বসি যে এই আমাদের একটা আন্দোলনে যেতে হবে, এবং এই আন্দোলনটার পরিকল্পনার জায়গাটা ওইখান থেকে শুরু হয়। আসলে এটা হচ্ছে 6 জুন সকালবেলার কথা। তো সেই জায়গা থেকে মাহফুজ ভাই হচ্ছে সরাসরি ছাত্রশক্তিতে কোনো পদে ছিল না, এবং ছাত্রশক্তির কমিটি নিয়ে ওনাদের একটু হয়তো মনোমালিন্য ছিল দেখে ওনাদের একটু কমিউনিকেশনটা তখন একটু কম ছিল। তো উনি সরাসরি আমাদের কমিটিতে ছিল না। সমন্বয়ক একটা কমিটি ছিল না আমাদের, যেখানে সমন্বয়ক তালিকা 1 নম্বরে ছিল নাহিদ ইসলামের নাম, 2 নম্বরে আমার নাম, 3-এ হাসনাত, 4-এ আসিফ, এভাবে ছিল আর কি। তো যেটা হলো, আমি পরবর্তীতে মানে অগাস্টের পরবর্তীতে যতটুকু জেনেছি, যখন আমাদের নাহিদের সাথে গল্প হয়, আমি ধর নাহিদ, আসিফ, কিংবা হাসনাত, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ, কিংবা হচ্ছে আমাদের মাহিন সরকার সহ আব্দুল কাদের, আমরা আরো বেশ কয়েকজন একসাথে যখন কাজ করি, মাহফুজ ভাইটা তখন সরাসরি আমাদের সাথে
ওই পরামর্শ মিটিংগুলোতে, এগুলোতে ছিল না। কিন্তু নাহিদের সাথে বা আক্তার ভাই তো আমাদের সমন্বয় তালিকায় ছিল না, কিন্তু ওনাদের একটা কমিউনিকেশন ছিল নিজেদের মধ্যে, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিত, দিক নির্দেশনা দিত। কিন্তু আমি মাহফুজ ভাইয়ের প্রথম নাম শুনি কার মুখে জানেন? সেটা ডিজিএফআই এর মুখে। ডিজিএফআই যখন আমাকে তুলে নিয়ে যায়, ডিজিএফআই জিজ্ঞাসা করেছিল যে তোমাদের এই আন্দোলনে আর কারা কারা আছে যাদের নাম সমন্বয়ক তালিকায় নাই? তখন আমি বলছি যে আমি তো যতটুকু জানি আমরা সমন্বয়ক তালিকায় যারা আমরাই আছি, এর বাইরে কেউ নাই। তখন বললো না, মাহফুজ আলম নামের একজন আছে, তাকে তুমি চিনো কেন? না, আমি চিনি না। এরকম ছিল। ইভেন আমি তো এটা বলেছি, আমি তো মাহফুজ ভাইকে অগাস্টের ধরেন 1 থেকে 5 তারিখে চিনেছি, 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ। সাদিক কায়েমকে তো আমি অগাস্টের 5 তারিখ পর্যন্তও চিনি নাই, কারণ প্রেক্ষাপটগুলো ভিন্ন ভিন্ন ছিল। এক একজন এক এক জায়গা থেকে কমিউনিকেশন ছিল, এক এক জায়গায় অবদান ছিল। আমি সাদিক কায়েমকে, ও তো আমার ব্যাচমেট বন্ধু, ওকে আমি চিনেছি প্রথম যেদিন ও পোস্ট দেয় যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। ওই দিন আমি প্রথম ওকে চিনেছি। ইভেন 5ই অগস্টে আমরা চ্যানেল 24-এ আমরা একটা প্রেস ব্রিফিং করেছিলাম, ওইখানে হাসনাতের পাশে যে সাদিক কায়েম, এটা আমি ওই পোস্টের দিন প্রথম লক্ষ্য করেছি, যখন এটা একদম খুবই ভাইরাল হয়ে গেল বিষয়টা। কিন্তু তাই বলে তো আমরা তাদের যার যতটুকু অবদান, এটাকে তো খাটো করে দেখার সুযোগ নেই। বরং পরবর্তীতে আমরা আলোচনায় শুনেছি যে 18 জুলাইয়ের পর থেকে প্রায় 31শে জুলাই পর্যন্ত তারা বিভিন্ন গুরুত্বপূর্ণভাবে পরামর্শ দেয়া, সহযোগিতা করা, এবং পুরো টাইমটাতে তাদের সাথে একটা কমিউনিকেশন ছিল, এই কথাগুলো আমরা আস্তে আস্তে এসেছে। তো আসলে সমন্বয়কদের মধ্যে এক একজনের এক এক রকম দায়িত্ব ছিল। আমি হাসনাত, আপনি দেখবেন প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে, মাঝখানে আমরা ওই মাঠের ওই মুভমেন্টের জায়গাটাতে ছিলাম। আবার ধরেন নাহিদ একটা সমন্বয়ের জায়গাটা কাজ করতো, আবার ধরেন আসিফ একটা কমিউনিকেশন জায়গায় কাজ করতো, পলিটিক্যাল কমিউনিকেশন, আবার ধরেন বাকের স্টুডেন্টদের কমিউনিকেশন জায়গায় কাজ করতো। সো এক একজন এক এক দায়িত্বে ছিলাম। ফোকাস ছিল আন্দোলনে, ব্যক্তিকেন্দ্রিক পরিচিত হওয়া, এইগুলো তো তখন ফোকাসের জায়গা ছিল না। এই কারণেই আসলে আপনি প্রায় বলেন যে লড়াই শেষ হয়নি। এই লড়াইটা আসলে কাদের বিরুদ্ধে? কোনো রাজনৈতিক দল নাকি কোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে? না, এটা একটা চক্রের বিরুদ্ধে। এই চক্রের সদস্য হচ্ছে কিছু রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীও আছে, বিভিন্ন রাজনৈতিক দলের, আবার আমলাতন্ত্রের কিছু আমলাও আছে, প্রশাসনের বিভিন্ন বাহিনীর সদস্যও আছে, ব্যবসায়ীদের একটা অংশও আছে, সাধারণ মানুষের অনেকের যাদের মনস্তত্ত্বটাই করাপ্টেড, তাদেরও একটা অংশ আছে। তো এটা দিন শেষে হচ্ছে আমার ওই সিস্টেমটা, যেই সিস্টেমটা মানুষকে মানুষ মনে করে না, ওই সিস্টেমটা, যেই সিস্টেমটা মানুষের উপরে জুলুম করে, মানুষকে দরিদ্র থেকে দিনে দিনে দরিদ্র করছে, পথে বসাচ্ছে, আর নিজেরা ধনী থেকে ধনী হচ্ছে, এটা হচ্ছে ওই সিস্টেমটা যারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, ব্যক্তি গোষ্ঠীর লাভটা দেখে, অথচ আমার দেশ সামনের দিকে আগায় না। 2-4টা বড় বড় বিল্ডিং, বড় বড় ব্রিজ আর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা দেশের উন্নতি মাপা যায় না। আপনি দেখেন আমার দেশের শিক্ষার মান যা ছিল তাই আছে, আরো খারাপ হচ্ছে। স্বাস্থ্যসেবার মান যা ছিল তাই আছে, আরো খারাপ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা, বিচারহীনতার সংস্কৃতির জায়গাগুলো, এগুলোর যে পজিটিভ না হয়ে আমরা দিনে দিনে এগুলো হয় ওই জায়গায় দেখছি বা আরো নেগেটিভ দেখছি, মানুষের ভোগান্তি বাড়ছে। সো অল্প কিছু মানুষ কিন্তু এটা সুবিধাভোগী। এত কিছুর মাঝেও এই যে একটা খারাপ সিস্টেম, এই ওই অনেক কিছু বলে, দেশের অবস্থা খারাপ, এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষ দেখবেন 2, 4, 5, 10, 20, 100 জন, যারা শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক হচ্ছে, হাজার কোটি থেকে লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে। আমাদের সিস্টেমটা, আমাদের এই ফাইটটা, লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা এভাবে লুটপাট করছে, যারা এই অসম একটা সিস্টেম তৈরি করছে। আমরা চাই যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, মানুষের ওই মর্যাদা থাকবে, মানুষ তাদের অধিকারটা বুঝে পাবে, এবং প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে ন্যায় বিচারটা নিশ্চিত হবে। এইরকম একটা সিস্টেম যদি আমরা গড়তে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের লড়াইটা শেষ হবে। যদি আগামী 1 বছরের মধ্যে জুলাই সনদ, বিচার বা যেই প্রতিশ্রুতিগুলো ছিল বাস্তবায়ন না হয়, তাহলে কি এনসিপি আবার রাস্তায় নামবে? এটা আমরা মনে করি যে বিএনপি, আমরা এখন আশা করছি যে তারা জুলাই সনদ গণভোটের রায়টা বাস্তবায়ন করবে, অধ্যাদেশ যেগুলো ছিল এগুলোকে আইনে পরিণত করবে। এটা তাদের রাজনীতির জন্যই করবে, কারণ এটা যদি না করে, প্রায় 70% মানুষ তো এটার পক্ষে ভোট দিয়েছে। মানুষের গণরায়কে উপেক্ষা করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না, মানুষের সাথে প্রাসঙ্গিকও থাকা যায় না। তো আমরা এখনো প্রত্যাশা করছি বিএনপি এটা করবে। যদি না করে, এটা খুব স্বাভাবিকভাবে এটা আদায়ের জন্য, কারণ এটা জনগণের দাবি, জনগণ এটার পক্ষে ম্যান্ডেট দিয়েছে, এটা আদায়ের জন্য আমাদের রাজনৈতিক কর্মসূচি এটা একদম অবধারিত, এবং এটা আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।
ভোট এবং জোট বিতর্কে তাসনিম জারার মতো সদস্য এনসিপির যে সে দল ছেড়েছেন, সে মানে তাকে আবার দলে আনা বা ফিরিয়ে আনা বা তার আসার কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা, বা আপনারা আনতে চাচ্ছেন কিনা তাকে আবার ফিরিয়ে? না, আমাদের এই জোটের পার্সপেক্টিভে যারা আমাদের পার্টি ছেড়েছে, আমরা মনে করি যে তারা আমাদের পরিবারেরই সদস্য এবং তারা চাইলে যে কোনো সময় আমাদের পার্টিতে আসলে ফিরে আসতে পারে। ওই পার্টির ওই দরজা তাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই ব্যক্তির ঊর্ধ্বে পার্টিটাকে জায়গা দিতে হবে, কারণ পার্টির এই ডিসিশনটা হচ্ছে দীর্ঘমেয়াদে, খুবই স্বাভাবিকভাবে কয়েকদিনের জন্য না। এবং এখানে অনেক কিছু ভেবেচিন্তে মাঠ পর্যায়ের সেন্টিমেন্ট থেকে শুরু করে সবকিছু, মানুষের মনস্তত্ত্ব, সংসদের প্রতিনিধিত্ব বা সবকিছু চিন্তা করে এটা করতে হয়। আপনি দেখেন, এই জাতীয় পার্টি তাদের জায়গা থেকে এবার সংসদে কোনো প্রতিনিধিত্ব নাই, জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নাই। নির্বাচনের আগে জাতীয় পার্টির যে একটা জাতীয় পার্টি হিসেবে ভাইব, কথাবার্তা বিভিন্ন শোনা যেত বিভিন্ন জায়গায়, আপনি কিন্তু এখন আর খুঁজে পাবেন না তাদেরকে। কারণ যখন গণতান্ত্রিক ডেমোক্রেটিক প্রক্রিয়াটা চলতে থাকে, জনগণের প্রতিনিধিত্ব সংসদে থাকে, ফোকাসের জায়গাটা সংসদে থাকে। তো সেখানে আপনার প্রতিনিধিত্ব নাই মানে মাঠ পর্যায়ে এই ভ্যালুটা কমে আসে। আবার আপনার যারা সমর্থক গোষ্ঠী আছে তাদেরও আপনার উপর তো আস্থা পেতে হবে। আপনার প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে দেখে তাদের ওই সাহসটা আসতে হবে। সেখানে অনেক কিছু পার্সপেক্টিভ আছে। আমরা মনে করি এটা আসলে আরো আলোচনা করে সমাধান হতে পারতো। কোনো কিছু ছেড়ে যাওয়াটাই আসলে সমাধান নয়। সো আমরা আশা করছি যে আমরা একসাথে মিলে আমাদের এই পথ চলাটা আরো হবে এবং সবাই ধীরে ধীরে এনসিপিতে ফিরে আসবে। জামায়াতের সাথে জোট বাঁধাটা এটা কি সঠিক ছিল নাকি ভুল মনে হচ্ছে আপনার? না, আমরা তো এটা সবকিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা এখন পর্যন্ত যেই ক্রাইটেরিয়াগুলোকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এখন পর্যন্ত মনে করি ক্রাইটেরিয়াগুলো ঠিক ছিল এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। এবং এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তটাতে কনভিন্স। আগামী রাজনীতি এখন দেখা যাক যেভাবে হয়, কারণ স্থানীয় নির্বাচন সম্ভবত আমরা এককভাবে করতে যাচ্ছি। তো সেটা যদি করি, সেখানে তো একটা মাঠ পর্যায়ে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হবেই। হয়তো সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করা হতেও পারে। তো সময়ের গতিপথে আসলে অনেক কিছু নির্ধারণ হয়। রাজনীতি তো লম্বা সময়ের বিষয়। ধরেন এই বিএনপিও তো প্রায় 30 বছর ধরে জামায়াতের সাথে জোটে ছিল এবং আপনি দেখবেন ওই 90-এর সময় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতকেও আবার একসাথে আপনি পাবেন। তাহলে ওইগুলোকে তো এইভাবে ট্যাগিং ফ্রেমিং করা হয় না। বিএনপি তো তাদের এই কথা বলার মুখ তো তাদের থাকার কথা না যে আমরা জামায়াতের সাথে জোট করে জামায়াত হয়ে গিয়েছি। তাহলে বিএনপিরও তো জামায়াতের সাথে জোট করে জামায়াত হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা মনে করি কথার জন্য কথা না বলে যৌক্তিকভাবে বলা উচিত। রাজনৈতিক পথের পরিক্রমায় এটা কারোর সাথে মিলেও হতে পারে চলাটা, আবার ধীরে ধীরে এককভাবে হতে পারে। আচ্ছা, নিজেকে নিয়ে যদি একটু ভাবেন যে কখনো আবেগ প্রবণ হয়েছেন যে একটা কোটা আন্দোলন থেকে কি হয়ে গেলেন, বা এই যে খ্যাতিটা অর্জন করলেন, এর পাশাপাশি তো মৃত্যু ঝুঁকিটাও ছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যদি নিজের জায়গায় কনভিন্স হই, আমার বিপক্ষে যদি 1000টা ভয়েস থাকে, আমি আমার যখন নিজে কনভিন্স তখন আমি ওইটাতে বোল্ড থাকি। তো এই কোটা সংস্কার আন্দোলনের ডে 1, মোমেন্ট 1 থেকে আমি ছিলাম এবং আমি এটা কনভিন্স হয়ে এসেছিলাম যে এটা যৌক্তিক একটা দাবি, আমার এখানে যেতে হবে। আমার এখানে নেতৃত্বে থাকার যদি আমার স্কোপ থাকে, আমি নেতৃত্বেই থাকবো। এখান থেকে এক পাও পিছু পা হবো না যে কোনো মুহূর্তে। এবং আমি সেটাই চেষ্টা করেছি ডে 1 থেকে লাস্ট মোমেন্ট পর্যন্ত। এবং এই চিন্তা করে এসেছিলাম যে এটাতে এমন হতে পারে আমি সরকারের রোষানলে পড়তে পারি, এমনও হতে পারে আমার কোনোদিন সরকারি চাকরি না হতে পারে। আমার এই চিন্তাও ছিল যদি এটা না হয় আমি দেশের বাইরে চলে যাব পিএইচডি করতে। এবং মানে এমনও মনে হয়েছিল একটা সময় গিয়ে যে আমার পরিবার হয়তো বিপদে পড়বে, হয়তো আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু পরিবার সারা জীবনের জন্য বিপদে থাকবে। কিন্তু ওই জায়গা থেকে ফিরে আসার কোনো সুযোগ ছিল না, কারণ আমি মনে করি যেটা মানে ওসমান হাদি ভাই বলেছিলেন তার মৃত্যুর আগে, যে আসলে মানে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয়। তো আমার মনে হয়েছিল যে আমি যেই পর্যায়ে গিয়েছি 18 জুলাইয়ের পরে, ওইখান থেকে ফিরে আসা চেয়ে মরে যাওয়া ভালো, অনেক সম্মানের। সারা ইতিহাসের পাতায় আমি নিজের নামটা তো ওই জায়গায় দেখতে চাই না যে কম্প্রোমাইজ করবে ভীরু কাপুরুষের মতো। তো আমি শেষ দিন পর্যন্ত, ইভেন 3 অগাস্টে শহীদ মিনারে
আমাদের যারা একদম প্রথম সারির ছিল তাদের মধ্যে আমি প্রথমে শহীদ মিনারে গিয়েছিলাম, বাকিরা সবাই এসেছিল। আমাদের কমিউনিকেশন ছিল যে আমরা সবাই আসবো, কিন্তু ব্যাপারটা এমন হয়নি যে সবাই আসছে কিনা তারপরে আমি যাব। আমি গেলাম, হাসনাত আসলো, নাহিদরা আসলো, আসিফ, বাকি সবাই আসলো আস্তে আস্তে। তো আমি যেহেতু আমি কনভিন্স হয়ে এটাতে অংশ নিয়েছিলাম, আমি মনে করি যে এখানে সৃষ্টিকর্তার একটা ইচ্ছা ছিল, সহায় ছিল, সারা দেশের মানুষ ছিল, মানুষের দোয়া ছিল বলে এটা সফল হয়েছে। ও যদি ভিন্ন কোনো কিছু হতো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম। এবং আমি মনে করি যে হয়তো আমার আমি তো তাকদীরে খুবই বিশ্বাস করি। তো আমি মনে করি যে হয়তো এই পথটাই আমার জীবনে নির্ধারণ করা ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তো আমি সেইটাকে আমানত মনে করে আমার কাজটা করে যাচ্ছি। এই পথে অনেক বাধা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে আপনি দেখবেন তাকে নিয়ে কাফের মুশরিকরা যত ধরনের প্রোপাগান্ডা করেছিল। তো একজন নবীকে নিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে, তাহলে আমাদেরকে নিয়ে আমরা যতই এটাকে আমানত হিসেবে নিয়ে কাজ করার চেষ্টা করি না কেন, এটা হবে স্বাভাবিক। কারণ আমরা যেটার বিরুদ্ধে ফাইট করতেছি তাদের তো সুবিধাভোগী একটা অংশ আছে, তারা তো এটা করবে। কারণ আমাদের এই ফাইটটা যদি জয়ী হয়ে যায় তাহলে ওই লুটপাটকারীদের লুটপাট তো বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি যে আমরা যদি এটাতে ডিটারমাইন্ড থাকি আমরা একদিন সফল হব। এই যে আপনি একজন শিক্ষার্থী সার্জিস, সেখান থেকে এখন দেশ বিখ্যাত রাজনীতিবিদ সার্জিস হলেন, এটাতে আপনার পরিবারের মূল্যায়নটা কি ছিল, সমর্থন কতটুকু ছিল? আমার পরিবারের এটা অনেক আগে থেকে, ধরেন আমার দাদা বা বাবাদের থেকে যেটা হলো যে আমাদের ভোট বা স্থানীয় রাজনীতি তখন আওয়ামী লীগের রাজনীতি করতো। কিন্তু আমাদের যেটা হতো প্রত্যেকদিন খাবার টেবিলের আলোচনা থেকে এমনিতেই কঠোর সমালোচনা হতো যে কোনো বিষয়ের। ধরেন আওয়ামী লীগের কোনো একটা কাজ কারবার যেগুলো ঠিক না, এবং এই জন্য যেটা হতো আমার আব্বু ধরেন খুব বড় দায়িত্বশীল জায়গায় কখনো যেতে পারেনি, কারণ মুখের উপরে এগুলা বলতো নিজেদের আলোচনায়, সমাবেশে, মিটিংয়ে, সব জায়গায়। তো ইভেন এই আন্দোলনে যখন আমি শুরু থেকে গিয়েছি 15 তারিখ পর্যন্ত তো একটা ফেজ ছিল। যখন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর মারা হলো আমাদের বোনদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তখন আমার আব্বু আম্মু বলেছিল একটু সাবধানে থাকতে, এই প্রথম এক। এরপরে যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হয়, টিজিএফআই তুলে নিয়ে যায়, তখন তো আমার সাথে কোনো কমিউনিকেশন ছিল না তাদের। তো ডিবি থেকে বের হওয়ার পরে তারা একদিন অঝোরে কান্নাকাটি করে আমি যখন বের হই ডিবি থেকে যেদিন, এবং তারা বলে আমি তাদের বড় সন্তান বাড়ির, আমার জেনারেশনের, আমার বাড়ির আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, আমার বাবা চাচারা কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাকে নিয়ে তাদের অনেক আশা স্বপ্ন। আমি স্কুল কলেজে ভালো স্টুডেন্ট ছিলাম, আমার রোল 1 ছিল। সো আশা ছিল যে সন্তান অনেক বড় অফিসার হবে, এই ওই। তো কিন্তু যখন দেখলো যে সন্তান জেল খেটে বের হচ্ছে, এটা কিন্তু স্থানীয়ভাবে খুবই অপমানজনক বা বিব্রতকর। তো পরবর্তীতে তারা আমাকে বাসায় চলে যাওয়ার জন্য অনেক বললো, 1 আগস্টের কথা, খুবই অনুরোধ করলো। আমার আম্মু যখন মা বাবা কান্নাকাটি করে বলে, এটা কিন্তু শক্ত থাকা খুবই টাফ। তখন আমি ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখি ফোনটা একদিন, কারণ আমি তো উইক হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো কিন্তু ব্যাক করতে পারবো না। পারবো না, এটা আমার কাছে এই ব্যাক করার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয় আসলে ওই মুহূর্তে। এবং আমি তো এটা জেনেই 3 আগস্টে আমি সকালবেলা তখন আম্মুকে একবার ফোন দিয়ে বললাম যে আমি শহীদ মিনারে যাচ্ছি, আজকে 1 দফা ঘোষণা করা হবে, শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা করা হবে। তো তখন আরেক সাইড থেকে বাসায় কথা বলতেছে যে এটা যদি না হয় তাহলে তো ওকে মেরে ফেলবে, এরকম কিছু একটা। তো তখন বাসায় অনেক কান্নাকাটি করতেছে, আবার আমি ফোন কেটে দিয়ে তখন চলে যাই। এবং 3 আগস্টে আমি যখন যাই, আমি তো এটা মাথায় নিয়েই গিয়েছি যে এটা যদি সফল না হয় আমাদেরকে কোথাও ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে, কোথাও গুম করে ফেলবে, সারা জীবনের জন্য আমাদেরকে আর খুঁজে পাবে না, এবং এই চিন্তা করেই আমি গিয়েছি। তো আমি জাস্ট একটা জিনিস মনে করতাম যে সৃষ্টিকর্তা তো সবাইকে এত বড় ঐতিহাসিক ঘটনা সাক্ষী করেন না, নেতৃত্বে রাখেন না, তাহলে আমাকে তো কোনো না কোনো একটা কারণে কবুল করেছেন, আমার ওই পারপাসটা সার্ভ করতে হবে, হয়তো আমি পৃথিবীতে এই কারণেই আমি এসেছি। সো আমি ওইটাকে আমার মনের মধ্যে রেখে সবচেয়ে প্রায়োরিটি দিয়েই আমি যাই ওখানে। এবং তারপরও যেটা যে ধরেন তারা ইভেন ওই আন্দোলন চলাকালীন সময় আমার আব্বুর তো আওয়ামী লীগের পদ ছিল, আমার আব্বুকে কিন্তু যখন প্রচন্ড চাপ দেয়া হচ্ছিল তখন আমাকে ফিরায় নিয়ে যাওয়ার জন্য, এমনকি
ওবায়দুল কাদের কথা বলেছিল, জাহাঙ্গীর কবির নানক কথা বলেছিল, আমার পঞ্চগড়ের যে আওয়ামী লীগের এমপি তারা কথা বলেছিল যে কোনো ভাবে আমাকে ফিরায় নিতে হবে। এবং শেখ হাসিনার গণভবন থেকে ফোন আসছিল আমার পরিবার সহ সেখানে দেখা করতে যাওয়ার জন্য 3 আগস্টে। আচ্ছা আচ্ছা। 2 আগস্টে আমাদের যেতে বলেছিল, কিন্তু আমি 3 আগস্টে ওখানে যাব, আমার ডিটারমাইন্ড, সো আমি তো ওখানে যাব না। তো পরবর্তীতে আমার আব্বু ওই সময় আমাদের থেকে পদত্যাগ করে ফেলে, মানে ওই জুলাইয়ের শেষ দিকে বা ওই 1-2 আগস্টের দিকে আর কি পদত্যাগ করে ফেলে, কারণ উনি তো আর এটা নিতে পারতেছে না চাপটা। তো পরবর্তীতে যেটা হয়েছে যে আমার কখনো বাধা হয়ে দাঁড়ায় নাই, খুব স্বাভাবিকভাবে যতটুকু বলেছে বাড়ি চলে যেতে, ওটা হচ্ছে পিতৃসুলভ জায়গা থেকে, মাতৃসুলভ জায়গা থেকে, একজন জন্মদাতা পিতা মাতা হিসেবে। কিন্তু এরকম যে কোনো ফেয়ার ফাইটে সবসময় তাদের সাপোর্ট আমার সাথে ছিল। জুলাইয়ে আপনার নিজের একটি আবেগপ্রবণ ঘটনা যদি শেয়ার করতেন, যেটা আপনি নিজে আবেগপ্রবণ হয়ে গেছিলেন ঘটনাটা দেখে। না, আসলে এরকম অনেক ঘটনা আছে যেগুলো প্রত্যেকটাই ইতিহাসের একটা অংশ, এটা বলতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন। তো আমার আসলে 18 জুলাই যেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নামে, মাদ্রাসার শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, ওই দিন যেভাবে নির্মমভাবে, মানে শেখ হাসিনা, সে যে খুনি শেখ হাসিনা, এবং তার ভিতরটা যে, ভিতরে মানুষের প্রতি বিন্দুমাত্র দরদ নাই, সে যে একটা নরপিশাচ, এটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। মানুষকে যেভাবে স্টুডেন্টগুলো যেভাবে নির্মমভাবে গুলি করা হচ্ছিল, এই যে উত্তরে আমরা দেখছিলাম নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তর হাই স্কুল, মাইলস্টোন, রাজকের যারা ছিল বা আরও যারা ছিল, এই যে এইদিকে বাড্ডা রামপুরায় কিংবা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, মানে মাদ্রাসার স্টুডেন্টদেরকে টার্গেট করে যারা দাড়ি টুপি ছিল, পাঞ্জাবি ছিল, মানে যেভাবে গুলি করা হয়েছে নির্মমভাবে, মানে আমি আসলে এটা দেখে আমার অঝরে চোখ দিয়ে পানি পড়তেছিল। তখন 18 জুলাই আমরা একটু সেফ জায়গা, আমাদেরকে থাকতে বলা হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে এই জন্য সকালবেলার দিকে, সকাল থেকে দুপুর। এবং ওই দিনের একটা স্মৃতি আমার মনে আছে, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, ওইখান থেকে যেটা হলো যে স্টুডেন্টরা গেটের সামনে দাঁড়ানো, সবাই ওখানে বিক্ষোভ করছে, পুলিশ, র্যাব ট্যাব, বিজিবি সবাই মিলে এসে বন্দুক তাক করে, মানে গুলি ছুটতে ছুটতে তাদেরকে ব্র্যাক ইউনিভার্সিটি গেটের ভিতর পর্যন্ত নিয়ে গেল। আবার তারা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে বের হয়ে যখন আসলো, সবাই পিছু হাঁটা শুরু করলো। তো ওই স্মৃতিটা মানে আমাকে ওই দিন এত বেশি শিহরিত করেছিল, এটা আমার টাইম লাইনে ওই দিনে শেয়ার দেওয়ার ছিল। তো আমি মনে করি ওইটাই আসলে আমাদের, মানে ওইখান থেকেই আমাদের শুরু হচ্ছে মানে সেকেন্ড রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি ওইটাই রেজিস্ট্যান্স, ওইখান দিয়েই এটা স্বৈরাচার পতনের দিকে যায়। এরকম অসংখ্য ঘটনা আছে, হয়তো আস্তে আস্তে বলা হবে। 5 তারিখে হাসিনা না পালালে কি হতো বলে মনে করো? ক্রস ফায়ার, গুম, হত্যা, নিশ্চিহ্ন করে দেয়া। এবং আমি তো মনে করি বাংলাদেশে অন্তত একটা লম্বা সময়ের মধ্যে কয়েক হাজার মানুষকে মেরে ফেলা হতো, এবং এটাতে প্রত্যেক জেলার অনেক স্টুডেন্টও থাকতো, অনেক মা বাবাও থাকতো। কয়েক হাজার, অন্তত 10,000 মানুষকে খুন করতো। মানে ওইটা হচ্ছে ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেগুলো গুম, যেগুলো এগুলোর মধ্য দিয়ে, ধরেন 5ই আগস্টের পর থেকে 2, 4, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, এরকম একটা সময়ের মধ্য দিয়ে। এবং বাংলাদেশে আর গণতন্ত্রের পথে উত্তরণের কোনো স্পেস রাখতো না। বিএনপিকেও নাই করে দিত, জামায়াতকেও নাই করে দিত, আর তো কেউ থাকতোই না। আরেকটা হয়তো বাংলাদেশে স্বৈরাচার এমন ভাবে থাকতো যেটা একদিন গৃহযুদ্ধের দিকেও হয়তো যেতে পারতো। ইউনূস সরকারকে 10-এ কত দেবেন? 6, 6.5। 6.5 কেন? কেন মনে হচ্ছে আপনার তাকে শব্দের 6 বা 6.5 দেওয়া উচিত? কিছু কাজ করেছে, কিন্তু যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু করেনি। প্রত্যাশার কাছাকাছি করলেও আমরা 8 দিতাম অন্তত, 7ও দিতে পারতেছি না, এ গ্রেড। কারণ লন্ডনে গিয়ে একটা সরকার প্রধান যখন একটা জাস্ট দলীয় ভারপ্রাপ্ত প্রধানের সাথে দেখা করতে যায়, সেখানে আমরা মনে করি নির্বাচনটাকে বায়াস্ট করে দেওয়া হয়, প্রশাসনকে বায়াস্ট করে দেওয়া হয়। এবং এই নতজানু মুভটা, এটা তার কাছে থেকে খুবই অপ্রত্যাশিত ছিল। এটার কারণে 7 না দিয়ে 6, 6.5। যদি ওইটা না করতো তাহলে আমরা হয়তো অন্তত আমি 7 দিতাম। তবে যেটা হচ্ছে আরো বোল্ড হতে পারতো, শেষ 6 মাসে ওই বোল্ডনেসটা আমরা দেখিনি। এই যে সংস্কারগুলো, যেগুলো সবগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে গিয়েছে, এর অর্ধেক উনি নিজেই বাস্তবায়ন করে যেতে পারতো। সো ওইটুকু বোল্ডনেস, সাহসিকতা
একটা বেসরকারি প্রতিষ্ঠান চালানোর জন্য যেরকম দরকার রাষ্ট্র চালানোর জন্য ওই রকম হলে হয় না, এখানে অন্য লেভেলে থাকতে হয়। এবং উনি আসলে মানে উনি তখন আমাদের কাছে বেস্ট অপশন ছিল, কিন্তু উনি যদি বিপ্লবের সময়টাকে পুরোটাকে অবজার্ভ করতে পারতো, দেখতে পারতো, সাক্ষী থাকতো, তাহলে ওই বিপ্লবী মনোভাবটা উনি ধারণ করতে পেরে এটার স্পিড এবং স্পিরিট দুইটাই আরো বেশি হতো। কিন্তু এটা তো উনি নিজের চোখে দেখে নাই, প্রত্যক্ষদর্শী ছিল না, দ্যাটস ওয়াই হয়তো ওই স্পিরিটটা আমরা অবজার্ভ করি নাই, এই জন্য 6.5। দর্শক প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফেস দ্য পিপলের সকল দর্শক যারা রয়েছেন আপনাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সত্যের সন্ধানে থাকবেন, গুজবে কান দিবেন না, এবং দিন শেষে যেটা অন্তর যে কথাটা বলে সেই ন্যায়ের পক্ষে আপনাদের পথে চলা থাকবে। অসংখ্য ধন্যবাদ।